হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সায়েন্সের স্পেশালি আরআরবি এনটিপিসি এক্সামগুলোর জন্য কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, এগুলো আমরা ডিসকাস করব। এগুলো শুধু আমরা সলভ করে নেব না, তার সঙ্গে সঙ্গে অপশনগুলো ভালো করে এক্সামিন করব, কি বলতে চেয়েছে, কোয়েশ্চেন যদি অন্যরকম হতো তাহলে আনসার কি হতো, মানে ডিটেলড অ্যানালিসিস আমরা আজকে করব। তো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন: পুশিং আ হেভি বক্স টু স্টার্ট অর স্টপ ইটস মোশন বেস্ট ডেমনস্ট্রেটস। একটা হেভি বক্স রয়েছে, ভারী বক্স, সেটাকে আমি পুশ করছি, রাইট, মানে ঠেলে তাকে মোশনে নিয়ে যেতে চাইছি, বা বক্সটা হয়তো মোশনে ছিল, তাকে আমি রেস্টে নিয়ে আসতে চাইছি। তাহলে এটাকে কি বলে? তাহলে যখন আমি এনএলএম চ্যাপ্টার পড়াই, মানে নিউটনস লস অফ মোশন, তো সেখানে বলেছিলাম এটাকে বলা হয় বাংলায় জাড্য ধর্ম বা ইনার্সিয়া। তাহলে আমাদের হয়ে যাবে ইনার্সিয়া অফ দা অবজেক্ট, মানে অপশন থার্ড। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, বাস। এবার দেখা যাক পরের কোশ্চেন। আচ্ছা, ইনার্সিয়াটা কি একটু বলে দিই। ইনার্সিয়া মানে হচ্ছে নিউটনের যে ফার্স্ট ল ছিল, সেখানে বলেছিল যে কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে সে রেস্টেই থাকতে চাইবে, আর কোনো অবজেক্ট যদি মোশনে থাকে সে মোশনেই থাকতে চাইবে, যদি না বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়। তাহলে যে অবজেক্ট রেস্টে ছিল সে বলবে ভাই আমি রেস্টে আছি, আমি রেস্টেই থাকবো। আর যে অবজেক্ট মোশনে ছিল সে বলবে ভাই আমি মোশনে আছি, আমি মোশনেই থাকবো। এই টেন্ডেন্সিটার নামই হচ্ছে ইনার্সিয়া। ওকে, বেশ। এবার দেখি পরের কোয়েশ্চেন। দ্য কন্ডিশন কল্ড লিউকোডার্মা অ্যাফেক্টস হুইচ অফ দিস হিউম্যান পার্টস? ওকে, এবার আমি যখন বায়োলজি পড়াই সবসময় বলি কিছু কিওয়ার্ড, এটার মানে এটা, এটার মানে এটা, ইংলিশে যেমন ওয়ার্ড রুট থাকে, এরকম কিওয়ার্ড বায়োলজিতেও রয়েছে। তো সেরকম এই যে ওয়ার্ডটা রয়েছে লিউকোডার্মাতে, ডার্মা। ডার্মা মানে কি? ডার্মা মানে আমরা জানি স্কিন। তাহলে স্কিন রিলেটেড এটা একটা প্রবলেম। অপশনে স্কিন আছে একদম, তাহলে ফোর্থ অপশন আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এবার একটু দেখে নেওয়া যাক লিউকোডার্মা ব্যাপারটা কি। তো দেখা যাক, ডায়াগ্রাম আমি একটা নিয়ে এসেছি। তো স্কিনের যে পিগমেন্টেশনের যে চেঞ্জেসটা হয়েছে, এই যে সাদা পোর্শনটা হয়ে থাকছে, এরকম ভাবে যে স্কিনটা থাকে, এটারই নাম হচ্ছে লিউকোডার্মা। তো আই হোপ এটা ক্লিয়ার আছে। বেশ, এবার দেখা যাক পরের কোয়েশ্চেন। সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ। সেল চ্যাপ্টারে আমি যখন সেল ওয়াল আর সেল মেমব্রেন পড়াই তখন এর কম্পোজিশনটা বারবার মেনশন করি। আমি বলি কি সেল মেমব্রেনে, সেল মেমব্রেন হচ্ছে পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন, এই যে এটা বলি। ওকে, তো এখানে আমাদের আনসার কি কি আছে? প্রোটিন সেলুলোজ, না সেলুলোজ হবে না, এটা হয়ে যাচ্ছে আমাদের সেল ওয়ালে থাকে। প্রোটিন কার্বোহাইড্রেট, ফসফোলিপিড, প্রোটিন লিগনিন, প্রোটিন কার্বোহাইড্রেটস। তো প্রোটিন আর লিগনিন এটাও হবে না। তো পিএলপি আমাদের ছিল, প্রোটিন ছিল, লিপিড ছিল, আর কার্বোহাইড্রেট থাকে প্রিম অ্যামাউন্টে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, বেশ। এবার এই সেল মেমব্রেনে রিলেটেড আর একটা জিনিস ছিল ফ্লুইড মোজাইক মডেল, এটা ইম্পর্টেন্ট ছিল। এটা কেন নাম এসছে এগুলো আমি এক্সপ্লেন করি ক্লাসে, রাইট? ফ্লুইড মোজাইক মডেল, তো এটা কে দিয়েছিল? তো আনসার কি হয়ে যাবে? কোন সায়েন্টিস্ট? সিঙ্গার অ্যান্ড নিকলসন, এটা একটু মনে রাখতে হবে, সিঙ্গার অ্যান্ড নিকলসন। আর মাঝে মধ্যে দেখি কবে দিয়েছিল, তো 1972-এ দিয়েছিল এই মডেলটা, সেল মেমব্রেনের সঙ্গে রিলেটেড ফ্লুইড মোজাইক মডেল। এক্সামে কোয়েশ্চেন দিতে পারে যে ফ্লুইড মোজাইক মডেল কিসের সঙ্গে রিলেটেড, তো আনসার হবে সেল মেমব্রেনের কম্পোজিশনের সঙ্গে রিলেটেড। কে দিয়েছিল? সিঙ্গার এন্ড নিকলসন। এখানে সিঙ্গার মানে গায়ক সিঙ্গার নয়, ওনার নামই ছিল সিঙ্গার, 1972-এ দিয়েছিল। বেশ। আচ্ছা, সেল ওয়াল তাহলে কি কি নিয়ে তৈরি, এটাও একটু দেখে নেওয়া যাক। তো সেল ওয়াল যেটা আছে, আচ্ছা সেল ওয়াল তো শুধুমাত্র প্লান্টের থাকে, অ্যানিমেলের থাকে না, রাইট? সেল ওয়াল শুধুমাত্র প্লান্টের থাকে। ওকে, শুধুমাত্র প্লান্টে। এটা বেসিক্যালি সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন লিখছি। সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন, এই তিনটে জিনিস দিয়ে তৈরি। পেকটিন কি রকম ফর্মে থাকে? ক্যালসিয়াম পেকটেট অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট, এই ফর্মে থাকে। ওটা হয়ে গেল সেল ওয়াল। আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল ওটা বলেছিলাম পেপটাইড মানে এনএম অ্যান্ড ন্যাগ। তো আশা করি যারা আমার ক্লাস করেছো মনে আছে, এন অ্যাসিডাইল মিউরামিক অ্যাসিড অ্যান্ড এন অ্যাসিডাইল গ্লুকোসামাইড। বেশ, এবার চলে যাই পরের কোশ্চেন। C6H12O6 অ্যাকুয়াস প্লাস 6 অক্সিজেন দিয়ে 6 CO2 প্লাস 6 H2O প্লাস এনার্জি, এটা কি? এটা হচ্ছে আমরা যে খাবার খাই, কার্বোহাইড্রেট গেল, সেটা আমরা বাই দ্য প্রসেস অফ রেসপিরেশন, এটা আমাদের এনার্জি দেয়, এটিপি প্রোডাকশন করে আমরা এনার্জি পাই।
তো ওটার নাম কি? রেসপিরেশন। তো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন থার্ড। বেশ, এবার দেখা যাক পরের কোশ্চেন। দ্য রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল ইজ ডিপেন্ডেন্ট অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস। ভালো কোশ্চেন। কারেন্ট ইলেকট্রিসিটিতে আমি সবসময় বলি একটা ফর্মুলা ছিল, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখানে রোটা হচ্ছে রেজিস্টিভিটি। যখন এটা পড়াই অলওয়েজ বলি রো কার কার উপরে ডিপেন্ড করছে, তো অনেকে বলে স্যার রো হচ্ছে এল এর উপরে, এর উপরে, আর এর উপরে ডিপেন্ড করবে। একদমই না। আর মানে এই যে রেজিস্ট্যান্স রয়েছে এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স, এটা ডিপেন্ড করছে এল এর উপরে আর এর উপরে। লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে, এরিয়া অফ ক্রস সেকশন যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। কি করে কমে কি করে বাড়ে এগুলো আমি ক্লাসে তো অলরেডি এক্সপ্লেন করেছিলাম। এবার রো যেটা ছিল আমি বলেছিলাম রেজিস্টিভিটি হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি। কেন বলা হয়? কারণ এটা লেন্থ বা এরিয়ার উপরে ডিপেন্ড করে না। সাপোজ একটা তামার তার রয়েছে, তারটা বড় হোক বা ছোট হোক, রেজিস্টিভিটি সেম থাকবে, কারণ বলে দিচ্ছে তামা। তামার ক্ষেত্রে রেজিস্টিভিটি একটা ভ্যালু থাকবে, সাপোজ ভ্যালু হচ্ছে এক্স। তাহলে তামার ক্ষেত্রে ভ্যালু সবসময় এক্স হবে, তার বড় হোক কি ছোট হোক। কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, যদি তামার তারটা বড় হয় রেজিস্ট্যান্স বেশি, ছোট হলে রেজিস্ট্যান্স কম। যদি বলে দেয় সোনার তার, সোনার তার বললে সোনার ক্ষেত্রে রেজিস্টিভিটি একটা কনস্ট্যান্ট হয়ে যাবে ওয়াই। সোনার তার বড় হলে রেজিস্ট্যান্স বেশি, ছোট হলে রেজিস্ট্যান্স কম। ব্যাস। ওকে, তাহলে এখানে আনসার হয়ে যাবে কার উপরে ডিপেন্ড করে। তাহলে রেজিস্টিভিটি যেটা ছিল রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে না, এরিয়ার উপরে নয়, লেন্থের উপরে নয়, আনসার হয়ে যাবে টেম্পারেচার। তো টেম্পারেচারের উপরে এটা ডিপেন্ড করে। তো যেগুলো আমাদের মেটাল আছে, তো মেটালের ক্ষেত্রে কি হয়, যখন হিট করা হয় মানে টেম্পারেচার বাড়ানো হয় তখন রেজিস্টিভিটি বেড়ে যায়। আর যেগুলো সেমি কন্ডাক্টর আছে, সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, যখন টেম্পারেচার বাড়ানো হয়, একটুখানি টেম্পারেচার আমি বাড়ালাম, তাহলে তাদের রেজিস্টিভিটি কমে যায়। এবার মেটালের ক্ষেত্রে কি, গরম করলে রেজিস্টিভিটি বেড়ে যাচ্ছে মানে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, রেজিস্টিভিটি কমে যাচ্ছে মানে রেজিস্ট্যান্স কমে যাবে। গ্রাফ আছে একটা অনেকটা এরকম হয়, ড্র করলাম। আমি যদি মেটাল বলি, মেটালের ক্ষেত্রে মোটামুটি বাড়তে থাকে, তাহলে এরকম ভাবে আমি গ্রাফটা ড্র করতে পারি। এটা হয়ে গেল ফর মেটাল। আর আমাদের ছিল কি, সেমি কন্ডাক্টর। যদি বলে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কেমন হয়, তাহলে যখন টেম্পারেচার বাড়ছে তো এটা তখন কমছে, তাহলে তখন গ্রাফটা কি রকম হয়ে যায়, এইরকম টাইপের। ওকে, এটা মেটাল, এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। গ্রাফ মনে রাখার দরকার নেই, কোনটার ক্ষেত্রে কি হচ্ছে এটাও নয়, শুধু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে আর অন্যগুলোর উপরে ডিপেন্ড করছে না। এটা মনে রাখলেই হবে, এদিকে এলো আর এদিকে টেম্পারেচার। এবার চলে যাই পরের কোয়েশ্চেন। Which of the following substances are selectively reabsorbed from the initial filtrate by the tubular portion of nephron in human kidney? তাহলে কিডনিতে নেফ্রন যে রয়েছে ওখানে কি কি জিনিস রিঅ্যাবজর্পশন হয়ে যায়, এটা আমাদের কোয়েশ্চেন দিয়েছে। দেখা যাক কি কি জিনিস রিঅ্যাবজর্ব হয়। প্রথমে হচ্ছে সল্ট, গ্লুকোজ, ফ্যাট, ওয়াটার। এবার ফ্যাট হচ্ছে লার্জ মলিকিউলস, কোনোদিন রিঅ্যাবজর্ব সম্ভব নয়, কারণ ফ্যাট আমরা পড়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে যে কি কি দিয়ে তৈরি। ওকে, গ্লুকোজ, ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন। প্রোটিনও লার্জ মলিকিউল, এটাও চাপ আছে। গ্লুকোজ, ওয়াটার, সল্ট, অ্যামাইনো অ্যাসিড, ব্যাস এটা কারেক্ট আছে। গ্লুকোজও হয় রিঅ্যাবজর্পশন, ওয়াটার সল্ট তো হবেই। মেন পারপাস সল্টকে আর ওয়াটারকে রিঅ্যাবজর্ব করে নেওয়া, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যামাউন্টে গ্লুকোজও হতে পারে। অ্যামাইনো অ্যাসিডও স্মলার মলিকিউল আছে, প্রোটিনের একদম সিম্পলেস্ট ফর্ম তো হতে পারে। আর এখানে আছে ওয়াটার, পরের অপশনে ওয়াটারে গ্লুকোজ, সল্ট, প্রোটিন। প্রোটিন হবে না। তো অ্যাকচুয়ালি অনেক কটা অ্যামাইনো অ্যাসিড নিয়েই প্রোটিন তৈরি হচ্ছে। প্রোটিন হচ্ছে একটা লার্জ চেন অফ মেনি অ্যামাইনো অ্যাসিডস। ওকে, তাহলে অ্যামাইনো অ্যাসিড অনেক ছোট জিনিস, অনেক কটা অ্যামাইনো অ্যাসিড একটার পর একটা জোড়া লেগে তৈরি হচ্ছে প্রোটিন। বেশ, এবার চলে যাই পরের কোশ্চেন। এবার দেখবো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আ হিউম্যান সেল দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু মডিফাই ইটস শেপ। তো নিজের শেপকে মডিফাই করতে পারে কোনটা, তো আনসার হয়ে যাবে আমাদের ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি করে, যখন কোনো ন্যারো জায়গা দিয়ে পাস করে নিজের শেপটা চেঞ্জ করে নেয় ওই জায়গাতে পাস করবার জন্য। তো এই যে প্রসেসটা যে প্রসেসে করে সেটার নাম হচ্ছে ডায়াপেডেসিস। লিখে দিচ্ছি, ডায়াপেডেসিস। ডায়াপেডেসিস এই প্রপার্টিটা কে শো করে, ডাব্লিউবিসি শো করে। এটা মানে কি, মানে হচ্ছে নিজের শেপটাকে মডিফাই করা। সাপোজ এরকম ভাবে ডাব্লিউবিসি রয়েছে, যেতে হবে না সরু জায়গা দিয়ে, সঙ্গে সঙ্গে এরকম সরু এরকম জায়গাতে চেঞ্জ হয়ে গেল, শেপটা এইভাবে চেঞ্জ করে নিল। তো এটা হচ্ছে ডাব্লিউবিসি করতে পারে, আর এটাকেই বলা হয় ডায়াপেডেসিস। এবার চলে যাই পরের কোশ্চেনে। A bulb filament is made of a dash metal with dash melting point.
আচ্ছা, বাল্বের ফিলামেন্ট রয়েছে, তাহলে কারেন্ট যাচ্ছে ওর মধ্যে দিয়ে, গরম হয়ে যাবে। তাহলে যদি গরম হয়ে যায়, গরম হয়ে গেলে কি তাড়াতাড়ি মেল্ট করে যাবে তো। তাহলে মেল্টিং পয়েন্ট যদি আমি হাই করে দিই, প্রবলেম সলভ। তাহলে হাই মেল্টিং পয়েন্ট হবে, এই অপশনেই রয়েছে। আর স্ট্রং মেটাল, অবভিয়াসলি মেটালকে তো স্ট্রং হতেই হবে, নাহলে তো হবে না। তাহলে হয়ে যাচ্ছে ফার্স্ট অপশন কারেক্ট। তারপরে চলে যাই পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ রিমেন্স কনজার্ভড when an object moves under the gravitational pull of one another object? খুব সুন্দর কোশ্চেন। গ্র্যাভিটেশনাল পুল, তো গ্র্যাভিটেশন মানেটা কি? মানে হচ্ছে একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে অ্যাট্রাকশন করে, আকর্ষণ করে। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, এর সেন্টার এটা আছে, এটা আর একটা অবজেক্ট সেন্টার M1, আর এটা হচ্ছে M2। তাহলে তাদের সেন্টারের যে লাইন জয়েনিং যেটা আমি ড্র করলাম, এই বরাবর তারা আকর্ষণ করে, অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। সেটা কত হয়? F ইজ ইকুয়াল টু জি M1 M2/r²। এটা হয়, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু। এবার বলেছে যখন একজন অপরকে আকর্ষণ করছে, এখানে কোন কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকবে। একটা জিনিস দেখতে পাচ্ছি, ডিস্টেন্স যে রয়েছে, এই ডিস্টেন্সটা আর, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, এটা যত কমবে ফোর্স তত বাড়বে। তাহলে ডিস্টেন্স কমলে ফোর্স বাড়ছে, তাহলে ফোর্স যদি বাড়ে, এই যে M1 আর M2 যত কাছাকাছি আসছে তত তাদের স্পিড বাড়বে, রাইট? তাহলে স্পিড বাড়লে কাইনেটিক এনার্জিও বাড়বে, তাহলে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে না। আবার স্পিড যদি চেঞ্জ হয় মানে বাড়ে, তাহলে মোমেন্টামও আমার কনস্ট্যান্ট থাকবে না, কারণ মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মোমেন্টাম আমার আনসার হবে না। ওকে, এবার তাহলে কি কি কনস্ট্যান্ট থাকবে? এখানে লিনিয়ার ফোর্স কাজ করছে, তো এখানে আনসার হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড মেকানিক্যাল এনার্জি। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? যখন টর্ক কাজ না করে। টর্ক কি? টর্ক মানে হচ্ছে একটা ফোর্স রয়েছে, ফোর্সকে যখন আমি অ্যাপ্লাই করলাম কোনো অবজেক্টের ওপর, লিনিয়ার মুভমেন্ট হলো। এবার দরজা রয়েছে, দরজার যেখানটা রয়েছে, যেখানটা আমরা পুশ ধরে টানি, পুল করলাম বা পুশ করলাম, ওটা ধরে আমি পুল করলাম, দরজা খুলে গেল। দরজাটা নিশ্চয়ই যে ফ্রেম রয়েছে ওখান থেকে খুলে হাতে চলে আসে না, এরকম ভাবে রোটেট করতে থাকে, তো এটাকে বলা হয় টর্ক। ফোর্স অ্যাপ্লাই করলে লিনিয়ার মোশন হয় সবসময়, আর টর্ক অ্যাপ্লাই করলে কি হয়? রোটেশনাল মোশন হয়। তো এখানে কোনো টর্ক থাকে না, সেই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। আর মেকানিক্যাল এনার্জি মানে যেটা আমি বলতাম টোটাল মেকানিক্যাল এনার্জি, সবসময় মেনশন করতাম ওয়ার্ক পাওয়ার এনার্জি, তো সেটা। কাইনেটিক এনার্জি যখন বাড়বে পোটেনশিয়াল এনার্জি কমে যাবে, আবার কাইনেটিক এনার্জি কমলে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, এরকম ভাবে টোটাল মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে। ওকে, বেশ। এবার যাওয়া যাক পরের কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং অপশনস বেস্ট ডিফাইন্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট? ভেরি গুড। সাস্টেনেবল মানে হচ্ছে আমি যে জিনিসটা আজকে ইউজ করছি সেটা আজকে আমায় ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার সেটা যেন খারাপ ইম্প্যাক্ট না থাকে, বা পরের জেনারেশনে যেন খারাপ ইম্প্যাক্ট না আসে। ওকে, তো এটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কেউ বললো যে আমার বাড়ির পাশে গাছটা রয়েছে, গাছের পাতা পড়ছে বাড়িতে, চল তাহলে গাছটাকে কেটে দিই, তাহলে আর পাতা পড়বে না, সুন্দর হয়ে গেল, বললো বাহ খুব ভালো আইডিয়া। কিন্তু গাছটা কেটে দিলে গ্লোবাল ওয়ার্মিং হবে, এই যে রোদ আসছে, পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, এটা তো তাহলে লং টার্মে বা লং রানে আলটিমেটলি তো খারাপ হলো। ওর অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, গাছটা না কেটে, বা ওই জায়গায় যদি গাছটা কাটতেই হতো, আরো কতগুলো গাছ আগে থেকে বসানো উচিত ছিল, রাইট? তাহলে ওই প্রবলেম গুলো পরে আর ফেস করতে হতো না। এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? অপশন 4, ডেভেলপমেন্ট দ্যাট মিটস প্রেজেন্ট নিডস উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বেশ, এবার দেখা যাক পরের কোশ্চেন। আ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড ফ্রিজিং ইট বাই প্লেসিং ইট ইন দ্য ফ্রিজার ইজ আ ড্যাশ চেঞ্জ। জলকে রেখে দিয়েছি আমি ফ্রিজের মধ্যে, বরফ হয়ে গেছে, এটা হচ্ছে কোশ্চেন, কি চেঞ্জ হয়েছে? এটাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ, অপশন 3। কেমিক্যাল চেঞ্জ নয়। কেমিক্যাল চেঞ্জ মানে হচ্ছে জল ছিল, তার সঙ্গে একটা কোনো কিছু মিশিয়ে দিলাম, অন্য জিনিস তৈরি হয়ে গেল। জল রয়েছে H2O, বরফ হয়ে গেল, ওটাও হচ্ছে H2Oই রইলো, তাহলে কেমিক্যাল চেঞ্জ হলো না। শুধু লিকুইড থেকে সলিড হয়ে গেল, যেটা আমার লিকুইড স্টেটে ছিল ওটা সলিড স্টেটে ট্রান্সফর্ম হয়ে গেল। আবার যদি আমি হিট করি তাহলে আবার সলিডটা মানে বরফটা আবার লিকুইড হয়ে যাবে, তো এটাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনস ইজ এন এক্সাম্পল অফ ব্যালেন্সড মিল? তো ব্যালেন্সড মিল মানে কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ফ্যাটস, এগুলো মোটামুটি থাকবে প্রেজেন্ট। ওকে, তো প্রথমে আছে রাইস, চিপস, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, এই যে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এটা কিন্তু ব্যালেন্স মিলের মধ্যে পড়ে না, দিস ইজ নট গুড ফর আওয়ার হেলথ। এর মধ্যে কার্বন ডাই অক্সাইডকে কম্প্রেস করে রাখা থাকে। ওকে, তাহলে সেটা আমাদের শরীরের জন্য ভালো নয়, তাহলে এটা হবে না। তো রুটি, পালসেস এন্ড ভেজিটেবল, সেটা আনসার হবে। রুটি খাচ্ছি, রুটি খেলে কি পাবো আমরা? কার্বোহাইড্রেট পেয়ে যাবো। পালসেস এর মধ্যে থেকে কি পাবো? কিছু অ্যামাউন্টে প্রোটিন পেয়ে যাবো, একটু ফাইবারও পাবো।
ভেজিটেবলস থেকে কি কি পাবো? মিনারেলস, ভিটামিন, এগুলো সব পেয়ে যাবো। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যালেন্স ডায়েটের মধ্যে বলা যেতে পারে। এবার দেখবো পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি? কোনটা ডাইমেনশন নেই? ভেলোসিটি হবে না, অ্যাক্সিলারেশন ডাইমেনশন আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা হয়ে যাবে আনসার। তারপরে আছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, দেখে নিই এই চারটে জিনিস কি কি আছে। ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সকে লেখা হয় এল ডিভাইডেড বাই টাইম, টি। ডাইমেনশন রয়েছে, ডাইমেনশন হয়ে যাচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অ্যাক্সিলারেশন মানে কি? ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি পেয়েছিলাম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি। এটা পেয়ে যাবো কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এর হয়ে গেল এটা ডাইমেনশন। গ্র্যাভিটেশনাল ফোর্স, ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস হচ্ছে আমার এম, আর অ্যাক্সিলারেশন মানে কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটার কি হয়ে যাচ্ছে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ফোর্স। এগুলো হয়ে গেল ডাইমেনশন। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? লাইটের স্পিড ভ্যাকিউমে, মানে যেখানে শূন্য মাধ্যম সেখানে লাইটের স্পিড, এটাকে সি দিয়ে যদি লিখি সি, ডিভাইডেড বাই যে মিডিয়ামটা বলবে, কাঁচ বা যে কোনো কিছু, ওয়াটার হতে পারে, কোনো লিকুইড হতে পারে, সেখানে লাইটের স্পিড হচ্ছে কমে যায়, সেটা হয়ে যাচ্ছে ভি। এই দুটোর রেশিওকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বললো জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? মানে হচ্ছে লাইটের স্পিড শূন্য মাধ্যমে ছিল সি, 3 × 10⁸ জানি, ওটা ডিভাইডেড বাই জলে লাইটের স্পিড কত। এই রেশিও যেটা পাবো এটাকেই বলা হবে জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, বেশ। এবার তাহলে ভি, মানে যে মাধ্যমে লাইটের স্পিড যত কম হয়ে যাবে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি হয়ে যাবে। এটাকে মিউ দিয়ে লেখা হয়, এরকম ভাবে অপটিক্সে পড়িয়েছিলাম। বেশ, তাহলে সি মানে হচ্ছে স্পিড বা ভেলোসিটি, তাহলে সি এর ডাইমেনশন কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর ভি মানেও তো আমাদের স্পিড, এরও ডাইমেনশন হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কেটে গেল, কোনো ডাইমেনশনই নেই। বেশ, এবার দেখা যাক পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পিওর সাবস্টেন্স মেড আপ অফ ওয়ান টাইপ অফ অ্যাটমস? অনলি একটা টাইপের অ্যাটম দিয়ে তৈরি, সেটা জিনিসটা কি? সেটা হচ্ছে এলিমেন্ট বলা হয়। তো অপশন সেকেন্ড, যেমন হাইড্রোজেন। শুধু হাইড্রোজেনের মধ্যে কি আছে? শুধু হাইড্রোজেন অ্যাটম রয়েছে। ক্লোরিনের মধ্যে শুধু ক্লোরিন। সোডিয়ামের মধ্যে সোডিয়াম। যদি বলতো জল, তাহলে জলের মধ্যে কি বলতাম? বলতাম ও বাবা, জল মানে তো H2O, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। যদি বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এইচ আছে, মানে হাইড্রোজেনও আছে, ক্লোরিনও আছে। সালফিউরিক অ্যাসিড, H2SO4, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, ওগুলো হয়ে যাচ্ছে যৌগ বা কম্পাউন্ড। শুধু সালফার, শুধু অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে এলিমেন্ট বা হচ্ছে মৌল। বেশ, এবার দেখা যাক পরের কোশ্চেন। দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 21। তো হয়তো বলি যে সব মুখস্থ করতে হবে না, অত মুখস্থ করতেও লাগে না, মোটামুটি 20টা মনে রাখলেই হয়। তো এখানে দিয়েছি 21টা, তো 30টা অব্দি মনে রাখলেই হয়। তো 20 নাম্বার হচ্ছে স্ক্যান্ডিয়াম। ওকে, বেশ। এরপরে চলে যাবো পরের কোশ্চেন। When one form of energy gets converted to another, then the total energy। আচ্ছা, এনার্জি একটা ফর্মে ছিল, সেখান থেকে অন্য ফর্মে কনভার্ট হয়ে গেল, তাহলে কি হবে টোটাল এনার্জি? টোটাল এনার্জি সব সময় কনস্ট্যান্ট থাকে। ওকে, তো আনসার হয়ে যাবে অপশন টু। কারণ হচ্ছে এনার্জিকে কখনো ক্রিয়েটও করতে পারি না, ডিস্ট্রয় করতে পারি না, শুধু কনভার্সন হয়। তাহলে আমি আমার হাত দুটোকে ঘষছি, ফ্রিকশনাল এনার্জি রয়েছে। এবার এই এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? হিট এনার্জিতে। যতটা ফ্রিকশনাল এনার্জি ছিল পুরোটাই হিট এনার্জিতে কনভার্ট হয়ে গেল। নতুন করে এনার্জি আমি ক্রিয়েটও করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। তাহলে টোটাল এনার্জি যেটা ছিল সেটা আমার কনস্ট্যান্ট রয়ে গেল। বেশ, এবার দেখবো পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন ইন ইন্ডিয়া? ইলেকট্রিসিটি জেনারেশন ইন্ডিয়াতে সব থেকে বেশি কোত্থেকে হয়? তা হয়তো জিওগ্রাফি কোশ্চেন হয়ে গেল, আর তাও সায়েন্সের সেকশনে দিয়েছিল কোনো না কোনো প্ল্যাটফর্মে। তো আনসার হয়ে যাবে থার্মাল পাওয়ার। ওকে, বেশ। আর কোয়েশ্চেন আছে? আর কোয়েশ্চেন নেই। তো আজকে আমাদের এতগুলোই ছিল। তো ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিওতে।